নেক্সট আসছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনের তৃতীয় সূত্র বা নিউটন থার্ড ল অফ মোশন কি বলছে না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। প্রত্যেক ক্রিয়া যদি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমরা ধরো এই দেওয়ালটার উপরে বল প্রয়োগ করছি, তাহলে আমি হাত দিয়ে দেওয়ালের উপরে বল প্রয়োগ করছি, দেওয়াল কি করছে আমার উপরে বল প্রয়োগ করছে, তাহলে আমি যেটা দেওয়ালের উপরে প্রয়োগ করছি সেটাকে বলা হচ্ছে ক্রিয়া, আর দেওয়াল আমার উপরে যেটা সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। ধরো কোনো একটা ভারী একটা বস্তু আছে, সেই ভারী একটা বস্তুটাকে আমি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এক জায়গা থেকে অন্য জায়গায়, তাহলে ভারী বস্তুটাকে যখন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন আমি যে বস্তুটার উপরে বল প্রয়োগ করছি সেটা ক্রিয়া, এবং বস্তু সমানভাবে বিপরীত মুখে আমাকে বাধা দিচ্ছে সরণের বিরুদ্ধে, সেটাকে বলা হচ্ছে তার প্রতিক্রিয়া। তাহলে প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে যে যদি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থেকে থাকে প্রত্যেক ক্রিয়ার, তাহলে ধরো আমি হাতে করে একটা কাঁচের উপরে আঘাত করলাম, তাহলে হাতে করে যদি কাঁচের উপরে একটা আঘাত করি, তাহলে কাঁচটা ভেঙে যাচ্ছে, আমার হাতটাও লাগছে, তাহলে প্রত্যেক ক্রিয়া যদি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে তো লব্ধি বল শূন্য হওয়া উচিত। তাহলে এখানে কেন লব্ধি বলটা শূন্য হলো না? আমার হাতেও কাঁচের টুকরোগুলো লাগলো, হাতেও আঘাত পেলাম, মানে প্রতিক্রিয়াটাও ঘটলো, আর ক্রিয়াটা আমি যে কাঁচটার উপরে আঘাত করেছিলাম কাঁচটাও ভেঙে গেল, তাহলে ক্রিয়াটাও ঘটলো। তার কারণ হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী হলেও তারা কখনোই কিন্তু একই বিন্দুতে ক্রিয়াশীল নয়। মানে আমি যখন কাঁচের উপরে বল প্রয়োগ করছি, তখন হচ্ছে ক্রিয়াটা হচ্ছে কাঁচের উপরে, আর প্রতিক্রিয়াটা হচ্ছে আমার হাতের উপরে। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বিন্দুতে ক্রিয়াশীল না হওয়ার জন্য লব্ধি বলের মানটা কিন্তু কখনো শূন্য হয় না। তাহলে এইটা কিন্তু খেয়াল রাখবে যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান মানে এই নয় যে আমরা বলটা হচ্ছে শূন্য হয়ে যাবে, লব্ধি বল শূন্য হয়ে যাবে। যেমন হচ্ছে দড়ি টানাটানি খেলাতে এক পক্ষ এদিকে টানছে, এক পক্ষ এদিকে টানছে, তাহলে আমরা বলতে পারি কি লব্ধি বল কি তাহলে শূন্য হয়ে গেল? যদি দড়ি কোনো সরণ না হয়, এদিকে সমান বল আর এদিকে যদি বাঁ দিকে সমান বল, ডান দিকে যদি সমান বল প্রয়োগ করা হয়, তাহলে কি লব্ধি বল শূন্য হচ্ছে না? এক্ষেত্রে কিন্তু যদি দড়ির উপরে বাম পক্ষ যদি টি বল প্রয়োগ করে আর ডান পক্ষ যদি টি বল প্রয়োগ করে, দড়ির উপরেও কিন্তু টি বলই প্রযুক্ত হচ্ছে দড়ির উপর। এটা কিন্তু খেয়াল রাখবে। এমসিকিউ কোশ্চেনে ধরো এরকম একটা দেয়া আছে যে দড়ি টানাটানি খেলায় উভয় পক্ষই টি বল প্রয়োগ করে কোনো একটি দড়িকে টানলো, লব্ধি বলের মান কি হবে? শূন্য, টি, টু টি, আর একটা হয়তো কিছু একটা অপশন দেওয়া আছে। লব্ধি বল কিন্তু টি হবে। ভালোভাবে খেয়াল রাখবে, দড়ি টানাটানি খেলার ক্ষেত্রে কিন্তু লব্ধি বল টি হয়ে থাকবে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার অনেকগুলো দেখবে উদাহরণ বইয়ে দেওয়া আছে, সেই উদাহরণগুলো একবার জাস্ট রিডিং দিবে। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিভিন্ন রকমের হয়ে থাকে, সেইটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পর্শজনিত বল বা কন্ট্যাক্ট ফোর্স, আর একটা হচ্ছে ক্ষেত্রজনিত বল বা ফোর্স ফিল্ড। স্পর্শজনিত বল বা কন্ট্যাক্ট ফোর্স কোনটা না, যেখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হওয়ার জন্য দুটো বস্তুর মধ্যে স্পর্শ হওয়া আবশ্যক। যেমন করে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কি না, ঘাত, যেটা আমি দেখালাম যে দেওয়ালের উপরে আমি বল প্রয়োগ করছি, দেওয়াল আমার উপরে বল প্রয়োগ করছে, তো আমরা দেওয়াল এবং হাতের মধ্যে স্পর্শ হওয়া অবশ্যই প্রয়োজন এই ঘাতটা সৃষ্টি হওয়ার জন্য। সেকেন্ড অপশন পয়েন্ট হচ্ছে সংঘর্ষ। দুটো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলো, দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হলো, সেক্ষেত্রে গাড়ি দুটো মধ্যে স্পর্শ হওয়া আবশ্যক, সেই জন্য এটাও হচ্ছে স্পর্শজনিত বলের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে ঘর্ষণ।
একটা বস্তুকে আরেকটা বস্তুর উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে কি হয়, একটা বিপরীতমুখী বাধা বলের সৃষ্টি হয়। এই যে বিপরীতমুখী বাধা বলের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণের ক্ষেত্রেও দুটো বস্তুর মধ্যে স্পর্শ যতক্ষণ না করবে, মানে একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তুকে টেনে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছি আমরা, সেটা দুটোর মধ্যে স্পর্শ হওয়া আবশ্যক। স্পর্শ না হলে কিন্তু ঘর্ষণ বলে কোনো অস্তিত্ব নেই। নেক্সট হচ্ছে টান। ধরো সিলিং থেকে একটা সুতো বা দড়িকে একটা ঝুলি রাখা হলো এবং নিচে একটা ভারী কোনো বস্তুকে রাখা হলো, তাহলে বস্তুর ওজনটা কি হবে না নিচের দিকে ক্রিয়া করবে। বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করবে, দড়ির টান কি হবে ওপরের দিকে কাজ করবে। তাহলে বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে, এটা ক্রিয়া, আর তার প্রতিক্রিয়ার স্বরূপ এটা আমরা কি পাচ্ছি, দড়ির মধ্যে একটা টান সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। এক্ষেত্রেও বস্তু এবং দড়ির মধ্যে স্পর্শ হওয়া কিন্তু আবশ্যক। ক্রিয়াটা কে করছে, অভিকর্ষ বল, আর প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে টান। এই চারটা হচ্ছে মেনলি স্পর্শজনিত বল বা কন্টাক্ট ফোর্সের মধ্যে পড়ে। ক্ষেত্রজনিত বল, এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু সেখানে দুটো বস্তু বা সংস্থার মধ্যে কোনো স্পর্শ করার কোনো প্রয়োজন নেই। ক্ষেত্রজনিত বলের উদাহরণ হিসাবে হচ্ছে স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল মানে হচ্ছে দুটো পজিটিভ, একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধানের মধ্যে যদি কাছাকাছি নিয়ে এসে রাখা হয়, তাহলে আমরা কি জানি যে পজিটিভ আর নেগেটিভ আধান দুটো পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ করছে, আকর্ষণের জন্য কিন্তু তাদেরকে স্পর্শ করানো কিন্তু প্রয়োজন নেই, তাদেরকে একটা নির্দিষ্ট দূরত্বে কাছাকাছি এনে রাখলেই সেখানে কিন্তু একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে সেক্ষেত্রে স্পর্শের কোনো প্রয়োজন নেই, এটা একটা নির্দিষ্ট ক্ষেত্র জুড়ে বিস্তৃত হয়ে আছে, সেই জন্য এটাকে ক্ষেত্রজনিত বলের মধ্যে পড়ছে। সেম ভাবে দুটো পজিটিভ আধানকে যদি নিয়ে আসি, তারা কি করবে, একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে এলে তারা বিকর্ষণ করবে। তাহলে এই যে বিকর্ষণটা করছে, সেই বিকর্ষণটা কিন্তু স্পর্শ করার কোনো প্রয়োজন হচ্ছে না। সেম ভাবে অভিকর্ষ বল, একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতায় রাখা জায়গাতে দাঁড়িয়ে আছে, বা সাপোজ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কি না, সূর্য এবং পৃথিবী। সূর্য এবং পৃথিবী সারা জীবন মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের মধ্যে থাকছে, কিন্তু কেউ কাউকে কিন্তু স্পর্শ করছে না। সেরকম ভাবে পৃথিবীর মধ্যে থাকা কোনো একটা বস্তুকে আমি যদি এই পেনটাকে ধরে ছেড়ে দিই, তাহলে সেটাকে কি করবে না, পৃথিবী নিজের দিকে অভিকর্ষ বলের দরুন আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলের জন্য পৃথিবী এবং পেনটার মধ্যে কোনো স্পর্শের প্রয়োজন নেই। যদি আমি এটাকে ছেড়ে দিই, এটা স্পর্শ না করলেও কিন্তু আকর্ষণ বলটা কাজ করবে। এই যে একে অপরের উপরে বল প্রয়োগ করছে, এটাকে বলা হচ্ছে ক্ষেত্রজনিত বল। আরেকটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কি চৌম্বক বল। একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, অথবা দুটো উত্তর মেরু অথবা দুটো দক্ষিণ মেরুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা যেটা, সেটাও হচ্ছে ক্ষেত্রজনিত বল মধ্যে পড়ছে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বিভিন্ন রকম উদাহরণ থেকে আমরা মেনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম। একটা হচ্ছে স্পর্শজনিত বল বা কন্টাক্ট ফোর্স, যেটা পেলাম কি ঘাত, সংঘর্ষ, ঘর্ষণ, টান। আরেকটা হচ্ছে ক্ষেত্রজনিত বল, যার মধ্যে তিনটে পড়ছে, স্থির তড়িৎ বল, অভিকর্ষ বল এবং চৌম্বক বল। এই তিনটে হচ্ছে ক্ষেত্রজনিত বলের উদাহরণ হিসাবে। তো আমরা এখানে ধরো তিনটে ব্লক নেওয়া হলো, ঠিক আছে, এ বি সি, তিনটে ব্লক নিলাম। তুমি ধরো টেবিলের উপরে আমরা কি করলাম, তিনটে বইকে সাজিয়ে নিলাম, পাশাপাশি তিনটে বইকে সাজালাম, দিয়ে একদিক থেকে বল প্রয়োগ করছি। একটা নির্দিষ্ট দিক থেকে যদি বল প্রয়োগ করা হয়, ধরো এফ বল প্রয়োগ করলাম এই দিক থেকে, তাহলে স্বাভাবিকভাবে এফ বলটা আমরা প্রয়োগ করলাম কোথায়, এ ব্লকের উপরে। এ ব্লকটা বি এর উপরে বল প্রয়োগ করবে, বি সি এর উপরে ব্লক করবে, এবং পুরো সংস্থাটা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে ধরো এ ব্লকের ভর হচ্ছে m1, বি ব্লকের ভর হচ্ছে m2, সি ব্লকের ভর হচ্ছে m3। সংস্থাটার মধ্যে কত ত্বরণ সৃষ্টি হয়েছে না, উৎপন্ন ত্বরণের মান, সংস্থাটার মধ্যে উৎপন্ন ত্বরণ এ হলে এ সমান হচ্ছে কি মোট বল বা লব্ধি বল বলা ভালো, লব্ধি বল বাই মোট ভর। এটা আমরা নিউটনের সেই দ্বিতীয় সূত্র থেকে এফ সমান কত এম এ, এফ সমান যদি এম এ হয় তাহলে এ সমান কত এফ বাই এম। তাহলে এ সমান হচ্ছে লব্ধি বল কত কাজ করছে না, একটাই বল এখানে দেওয়া হয়েছে এফ, বাই মোট ভর কত আছে, এই এফ বলটা পুরো জিনিসটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে মোট ভর হিসাবে কোনটা আছে,
প্রথম ব্লকটা, দ্বিতীয় ব্লকটা এবং 3 নম্বর ব্লকটা, তিনটে ব্লকের ভর। এটা হলো ত্বরণের মানটা। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে প্রযুক্ত বল যেই অভিমুখে ক্রিয়াশীল, ত্বরণও সেই অভিমুখে ক্রিয়াশীল হবে। তাহলে ত্বরণটা কোন দিকে কাজ করছে? এই অভিমুখে ত্বরণ কাজ করছে। এবারে এদের মধ্যে একটা স্পর্শ, এ বি কে বল প্রয়োগ করেছে, বি সি কে বল প্রয়োগ করেছে, এবং সমান বিপরীতমুখী ভাবে এটা একটা বল প্রয়োগ হচ্ছে, সমান বিপরীতমুখী এদিকেও বল প্রয়োগ হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। তাহলে এইখানে এ আর বি এর মধ্যে স্পর্শজনিত বল ধরলাম N1, আর এখানে স্পর্শজনিত বল ধরলাম N2। N1 ও N2 স্পর্শজনিত বলের মানটা এখানে এ আর বি এর মধ্যে ধরলাম N1, বড় করে এটাকে যদি লিখি তাহলে ধরো এখানে স্পর্শজনিত বলটা এটা হচ্ছে N1, আর এখানে একটা স্পর্শজনিত বল হচ্ছে N2। মানে দুটো একটার সঙ্গে আরেকটা টাচ করে থাকার জন্য যে বলটা প্রয়োগ হচ্ছে, আমি এই হাতটা টাচ করে আমি এটা বল প্রয়োগ করছি, তার মানে স্পর্শ কোনটা হচ্ছে? এই অঞ্চলটায় স্পর্শ হয়েছে। এই যে স্পর্শটা হচ্ছে, স্পর্শের জন্য যে বলটা প্রযুক্ত হচ্ছে। তাহলে N1 সমান কত হবে? না এটা তো একটা বল। N1 বলটা কাকে ঠেলছে? দেখো এফ বলটা কাকে ঠেলেছে? এ বি সি কে একসঙ্গে ঠেলেছে। N1 বলটা কাকে ঠেলছে? না N1 ঠেলছে বি কে আর সি কে। N1 কাকে ঠেলছে খেয়াল করবে, বি এবং সি কে N1 ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে N1 সমান কি হবে? প্রযুক্ত বল সমান কত? ভর গুণিত ত্বরণ। তাহলে N1 বলটার মান কত হবে? কাকে ঠেলেছে? বি কে আর সি কে। তাহলে বি এর ভর কত? M2, সি এর ভর কত? M3। তাহলে M2 প্লাস M3 এই পুরো ভরটাকে ঠেলছে। ত্বরণ কত? না কত ত্বরণ নিয়ে ঠেলছে? না পুরো সংস্থাটাই তো এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে এ হচ্ছে ইন্টু এ। এটা হলো N1 এর মান। এবং N2 সমান কত হবে? না N2 কাকে ঠেলছে? না N2 ঠেলছে সি কে। তাহলে N2 যদি সি কে ঠেলে তাহলে সি এর ভর কত? না M3 গুণিত এ। এই ব্লক রিলেটেড প্রবলেম কিন্তু মানে মোর অর লেস সমস্ত ক্ষেত্রে কিন্তু এসে থাকে। তাহলে এটা একটু ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে পুরো সংস্থাটাকে আমি এফ বল প্রয়োগ করেছি। আমরা প্র্যাকটিক্যালি যদি ভাবি যে ধরো আমরা পাশাপাশি তিনটে বইকে রাখা আছে, তিনটে বইকে আমি ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছি। তাহলে তিনটে বইয়ের ভর কত? একটা M1, একটা M2, একটা M3। তাকে M1 এর সাইড থেকে এফ বল প্রয়োগ করছি। তাহলে পুরো সংস্থাটাই তো একসঙ্গে যাচ্ছে, এই তো নয় যে আলাদা আলাদা যাচ্ছে, পুরো সংস্থাটা একসঙ্গে যাচ্ছে। তাহলে যদি পুরো সংস্থাটা একসঙ্গে যেয়ে থাকে তাহলে তাদের মধ্যে উৎপন্ন ত্বরণ কত? না বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে ত্বরণ সমান কত হবে? বল বাই ভর। তাহলে প্রযুক্ত লব্ধি বল বাই মোট ভর। লব্ধি বল কত? এফ, মোট ভর কত? M1 প্লাস M2 প্লাস M3। এটা হলো উৎপন্ন ত্বরণের মানটা। এবারে এই ত্বরণটা পেয়ে গেলে আমরা কি করব? না এদের মধ্যে স্পর্শজনিত বল কত? এ বি কে বল প্রয়োগ করেছে, বি সি কে বল প্রয়োগ করেছে। তাহলে এ আর বি এর মধ্যে ক্রিয়াশীল বল কত? না N1। তাহলে N1 বলটা যেহেতু এই দিক থেকে বলটা প্রয়োগ হচ্ছে তাই বস্তুটাকে ঠেলা ধরছি। এদিক থেকে যদি করতাম তাহলে সেটাকে টানা করতাম। যদি ঠেলছি তাহলে ঠেলা ধরবো, যদি টানি তাহলে টানা ধরবো। তাহলে এইখানে যদি ঠেলা হচ্ছে তাহলে N1 বলটা কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? বি কে আর সি কে। তাহলে বি আর সি এর ভর, প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে বি আর সি এর ভর গুণিত ত্বরণ। আবার N2 বলটা কাকে ঠেলছে? না সি কে ঠেলছে। তাহলে ক্রিয়াশীল বল কোনটা? না ভর কাকে ঠেলেছে? সি কে। তাহলে সি এর ভর হচ্ছে M3। কত ত্বরণে ঠেলছে? না এ ত্বরণে। তাহলে ইন্টু এ। ধরো একটা প্রবলেমে আসছি। আমরা আগের জিনিসটাকে কিন্তু কোনোভাবেই ফর্মুলা হিসাবে মনে রাখার চেষ্টা করব না। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে 2 কেজি 3 কেজি 5 কেজি ভরের তিনটে ব্লককে রাখা হয়েছে, যে যার মধ্যে 2 কেজি ভরের ব্লকটার উপরে আমরা 30 নিউটন বল প্রয়োগ করেছি। 30 নিউটন বলটা প্রয়োগ করার ফলে এদের মধ্যে কোশ্চেনটা বলেছে কি ব্লকগুলোর মধ্যে স্পর্শজনিত বলের মান কত।
স্পর্শজনিত বল বের করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সংস্থাটার ত্বরণ কত সেটা আগে নির্ণয় করতে হবে। তাহলে উৎপন্ন ত্বরণ এ সমান কত হবে না কি বললাম, লব্ধি বল বাই মোট ভর। লব্ধি বল কত 30 নিউটন, মোট ভর কত 2 + 3 + 5, তাহলে কত আসছে 30/10 = 3 m/s²। তাহলে এটা হলো উৎপন্ন ত্বরণের মানটা। এই যে ত্বরণটা সৃষ্টি হলো এটার দরুন আমরা কি জানবো যে এখানে একটা স্পর্শজনিত বল হয়েছে, এখানে একটা স্পর্শজনিত বল হয়েছে। তাহলে প্রথম 2 কেজি আর 3 কেজির মধ্যে স্পর্শজনিত বল N1 ধরলাম, আর 3 আর 5 এর মধ্যে স্পর্শজনিত বল ধরলাম N2। তাহলে N1 এর মান কত হবে না, N1 কাকে ঠেলেছে 3 কেজি আর 5 কেজিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে মোট ভর যেটাকে ঠেলছে সেটা হচ্ছে 3 + 5। কত ত্বরণে ঠেলছে না ইনটু 3, তাহলে 8 × 3 24 নিউটন। N2 কত হবে না, N2 কাকে ঠেলে নিয়ে গেছে লাস্ট ব্লকটাকে, লাস্ট ব্লকটার ভর কত না 5 কেজি, তাহলে 5 × 3, ত্বরণ হচ্ছে 3, তাহলে 15 নিউটন। এটা হচ্ছে আমাদের স্পর্শজনিত বলগুলোর মান। একদম বেসিক সিম্পল প্রবলেম। এমসিকিউতে দেখবে প্রথম দিকে 1 আর 2 এর মধ্যে দুটো এমসিকিউ আছে, সেম টাইপের এমসিকিউ, এটা ট্রাই করবে। ধরো এটা একটা কোশ্চেন দেওয়া আছে, এবিসি সেম কোশ্চেনটা, আগের কোশ্চেনটার সঙ্গে এখানে পার্থক্য কি করলাম যে ডান দিক থেকে একটা 10 নিউটনের বলকে দিয়ে দিলাম, তাতে করে বলা হয়েছে কি এ আর বি এর মধ্যে স্পর্শজনিত বলের মান নির্ণয় করো। স্পর্শজনিত বল নির্ণয় করতে গেলে প্রথমে আমরা কি বললাম না নির্ণয় করতে হবে কি ত্বরণ, সংস্থার ত্বরণ এ সমান লব্ধি বল বাই ভর, মোট ভর। লব্ধি বল কত 40 বাঁ দিক থেকে আসছে, 10 ডান দিক থেকে আসছে, তাহলে এটা কত হবে 40 যেদিকে ক্রিয়া করছে 10 তার বিপরীত মুখে ক্রিয়া করছে, তাহলে 40 - 10, এটা হলো লব্ধি বলটা। মোট ভর কত না 2 + 3 + 5, তাহলে 30/10 সমান হচ্ছে 3 m/s²। এটা হলো তোমার ত্বরণের মানটা। তাহলে এখানে কি বলেছে এ আর বি এর মধ্যে স্পর্শজনিত বল, এ আর বি এর মধ্যে স্পর্শজনিত বল যদি N1 হয়ে থাকে তাহলে এখানে N1 এর মান কত না হিসাব মতো সংস্থাটা কোন দিকে যাচ্ছে, 40 বড় 10 ছোট, তার মানে সংস্থাটা যাচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে এ ত্বরণ সহ এদিক থেকে এদিকে যাচ্ছে, যেটা এর মান কত 3 m/s²। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে N1 এর মানটা কত হবে না N1, তাহলে কি হচ্ছে যেহেতু সংস্থাটা বাঁ দিক থেকে লব্ধি মানটা কি এলো, লব্ধিটা এলো কি বাঁ দিক থেকে ডান দিকে, 40টা বড় 10টা ছোট, তার মানে সংস্থাটা যাবে কোন দিকে বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যদি সংস্থাটা যেয়ে থাকে তাহলে লব্ধি বলের মান N1 সমান কত হবে না N1 কি হচ্ছে বি আর সি কে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে বি এর ভর সি এর ভর গুণিত ত্বরণ কত না 3, তাহলে 8 × 3 মানে 24 নিউটন। এখন কোশ্চেন হচ্ছে যে যদি আমাকে বলতো এইটা বের করতে, যদি আমি কোশ্চেন এটা দিইনি কারণ স্কুল লেভেলে এতটা কঠিন হয়তো আসবে না, যদি আমাকে এটা বলতো যে N2 এর মানটা নির্ণয় করতে, তাহলে N2 সমান কত হবে না N2 নির্ণয় করতে গেলে একটা জিনিস খেয়াল করো, 5 কেজি ভরের উপর ক্রিয়াশীল বল কত। 5 কেজি ব্লকটার উপরে যখনই এরকম কেস হয়ে যাবে 5 কেজি ব্লকটার উপরে N2 কোন দিক থেকে প্রয়োগ হচ্ছে
বাঁ দিক থেকে, 10 নিউটনটা ডান দিক থেকে। 5 কেজির উপরে N2 প্রয়োগ হচ্ছে বাঁ দিক থেকে, 10 নিউটন হচ্ছে ডান দিক থেকে। তাহলে 5 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, 5 কেজি ভরের উপর বস্তুর ক্ষেত্রে N2 বাঁ দিক থেকে, সংস্থা যাচ্ছে কোন দিকে, বাঁ দিক থেকে ডান দিকে। ভালো করে খেয়াল করবে, সংস্থাটা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, তার মানে অবশ্যই N2 বড়, 10 ছোট। তা না হলে 10 যদি বড় হয়ে যেত তাহলে 5 কেজিটা আটকে যেত, আর 5 কেজি আটকে গেলে 3 2ও আটকে যেত। তাহলে সংস্থাটা ত্বরণটা বাঁ দিক থেকে ডান দিকে কোনোভাবে হতে পারতো না। যেহেতু সংস্থার ত্বরণ বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে N2-র মানটা, 5 কেজির উপর ক্রিয়াশীল যে বল তার মধ্যে স্পর্শজনিত বল N2 বাঁ দিক থেকে প্রয়োগ হচ্ছে, আর 10 নিউটন ডান দিক থেকে প্রয়োগ হচ্ছে। তাহলে N2 বড়, 10 ছোট, তাহলে লব্ধি বল কত, N2 - 10 সমান হচ্ছে বস্তুর ভর গুণিত ত্বরণ। বস্তুর ভর কত, 5, ত্বরণ কত, 3। তাহলে N2 সমান যেটা দাঁড়াচ্ছে 15 + 10 = 25 নিউটন। 5 কেজি এরকম যখন কেস থাকবে, সিঙ্গেল একটা ফোর্স যদি দেয়া থাকে, উপযুক্ত বল একটা যদি একটা নির্দিষ্ট মানের বল যদি দেয়া থাকে, একটাই বল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা কিছু নেই। আমরা বস্তুটাকে ঠেলা হচ্ছে যেদিকে, সেই দিকে ধরে বাকিটা ক্যালকুলেশন করে নিতে পারবো। কিন্তু যদি আমাকে দুদিক থেকে বল দেয়, তাহলে এইটা নির্ণয় করার সময় সমস্যা হলো না, কারণ এই যে এইখানে ব্লকটা, এই ব্লকটার উপরে কোনো বাহ্যিক বল কোনো কিছু আর এক্সট্রা ছিল না, তাহলে একমাত্র এই বলটাই ছিল। কিন্তু এইখানে যখন আমরা নির্ণয় করলাম, তখন সেক্ষেত্রে কিন্তু এটাকে কাউন্ট করতে হবে। সেম ভাবে একটা বাড়িতে দিলাম, ব্লকগুলির মধ্যে স্পর্শজনিত বল নির্ণয় করো। এটা বাড়িতে দেওয়া রইলো, মানে একই সঙ্গে কমপ্লিট করে করে যেও। তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারছো, বলটা প্রয়োগ হয়েছে কোন দিক থেকে, ডান দিক থেকে প্রয়োগ হয়েছে। ডান দিক থেকে প্রয়োগ হয়েছে, তার মানে সংস্থাটা ত্বরণ ডেফিনেটলি কোন দিকে হবে, ডান দিক থেকে বাঁ দিকে হবে। তাহলে বাকিটা নিজেরা কমপ্লিট করবে। আরেকটা দেওয়া রইলো, দু কেজি, 1 কেজি, আর এখানে একটা 2 কেজি। তাহলে এক্ষেত্রে ব্লকগুলির মধ্যে সেম কোশ্চেন, ব্লকগুলির মধ্যে স্পর্শজনিত বল নির্ণয় করো। স্পর্শজনিত বল নির্ণয় করো। 2 কেজি, 1 কেজি, 2 কেজি, তিনটে ব্লক নেওয়া হয়েছে। তাদের মধ্যে বাঁ দিক থেকে দেওয়া হয়েছে কত, 30 নিউটন, ডান দিক থেকে দেওয়া প্রয়োগ করা হয়েছে কত, 15 নিউটন। তাহলে এখানে ব্লকগুলোর মধ্যে স্পর্শজনিত বলের মান নির্ণয় করো।
ধরো এইভাবে তিনটে ব্লককে সাজানো হলো, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, তিনটে টাচ করে নেই, কি আছে, একটা দড়ি দিয়ে মাঝখানে বাঁধা আছে, দড়ি দিয়ে মাঝখানে বাঁধা আছে। তাহলে এক্ষেত্রে 30 নিউটন বল প্রয়োগ করে এই তিনটে ব্লককে কি করা হচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। আগের কেসগুলো করলাম কি, ঠেলা হচ্ছিল, এবারে কি হচ্ছে, 30 নিউটন বল প্রয়োগ করে এটার সঙ্গে এটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে, এটার সঙ্গে এটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে, দিয়ে আমরা একদিকে একটা দড়ি আছে যেটাতে 30 নিউটন বল প্রয়োগ করে আমরা এটাকে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে এটাকে যদি 30 নিউটন বল প্রয়োগ করে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে কি, দড়ির টান নির্ণয় করো, দড়ির টান নির্ণয় করো, মানে দুটো দড়ি দিয়ে টান নির্ণয় করতে বলা হয়েছে, দুটো দড়িতে কতটা টান প্রয়োগ হবে। একই কেস, 30 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার মানে সংস্থাটা কত ত্বরণে যাচ্ছে আগে আমাকে সেটা চেক করতে হবে। না, সংস্থাটা ত্বরণ সমান হচ্ছে লব্ধি বল কত, 30 নিউটন, মোট ভর কত, 4 প্লাস 8 প্লাস 3, তাহলে 30/8 × 4 = 12, 3 = 15, তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পুরো সংস্থাটা যাচ্ছে কোন দিকে, এদিকে, এ ত্বরণ নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ লব্ধি বলটা একদিকেই আছে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যদি এটা যেতে থাকে, তাহলে এখানে দড়ির টান নির্ণয় করো। দড়ির টান নির্ণয় করতে গেলে প্রথম হচ্ছে আমরা ধরলাম এই দড়ির টানটা ধরলাম T1, এখানে যে দড়িটা আছে সেই দড়ির টানটা হচ্ছে ধরো T2। তাহলে T1 কাকে টেনে নিয়ে যাচ্ছে, 30 নিউটন বল প্রয়োগ করে আমরা কি করেছি, তিনটেকে টেনে নিয়ে গেছি, এ বি সি তিনটেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে 30 নিউটন বল প্রয়োগ করে। তাহলে এখানে T1 কাকে টানছে, T1 দেখো টেনে নিয়ে যাচ্ছে কাকে, 8 কেজি আর 4 কেজিকে, T1 টেনে নিয়ে যাচ্ছে 8 কেজি আর 4 কেজিকে, T2 দড়িটা টেনে নিয়ে যাচ্ছে কাকে, শুধুমাত্র 4 কেজিকে। তাহলে T1 এর মান কত হবে, বল মানে ভর গুণিত ত্বরণ। T1 কাকে টানছে, এ আর বি কে টানছে, তার মানে এর ভর কত 4, বি এর ভর কত 8, মোট এতটা ভরকে টেনে নিয়ে যাচ্ছে। কত ত্বরণ সহ টেনে নিয়ে যাচ্ছে, না 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু 2, তাহলে 12 × 2, 24 নিউটন। T2 কত হবে, T2 কাকে টেনে নিয়ে যাচ্ছে, T2 টেনে নিয়ে যাচ্ছে শুধুমাত্র 4 কেজিকে, মানে এ ব্লকটাকে, তাহলে তার ভর কত 4, কত ত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 8 নিউটন বল প্রয়োগ করে। তাহলে এইটা হলো টানার কেস। এরকম ধরো এই ক্ষেত্রে একটা জায়গায় আরো বেশি, মানে তিনটা দিয়ে যেটা দেওয়া আছে তার জায়গায় বেশি থাকতে পারে, এদিক থেকে একটা টান দেওয়া থাকতে পারে, এদিক থেকে টান দেওয়া থাকলে আমরা কি করব, দেখে নেবো যে কোনটা বেশি। ধরো 30, এদিকে 30 নিউটন দিয়েছে আর এদিকে হচ্ছে 10 নিউটন দিয়েছে, তাহলে আমরা এখানে 30 আর 10 যদি দেওয়া থাকে, তাহলে লব্ধি বল কত হয়ে যাবে, 30 - 10, লব্ধি বলের মানটা কত হবে, 30 - 10। ধরো এরকম একটা অঙ্ক যদি দেয়াই হয়, এটা একটা বাড়িতে কমপ্লিট করবে, তাহলে তিনটায় 2 কেজি দিলাম, তিনটাতেই 2 কেজি ভর দিলাম, এদিকে 30 নিউটন দেওয়া আছে, এদিকে আছে ধরো এদিকে ধরো 40 নিউটন দেওয়া আছে। তাহলে কোশ্চেনটা ধরো দেওয়া আছে, এ ও বি ব্লকের মধ্যবর্তী, এ ও বি ব্লকের মধ্যবর্তী দড়ির টান নির্ণয় করো। কোশ্চেনটা ধরো এটা দেওয়া আছে, এ আর বি ব্লকের মধ্যবর্তী দড়ির টান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ত্বরণ আবার নির্ণয় করো। এ ত্বরণ সমান কত হবে, লব্ধি বল, লব্ধি বল কত, একটা 40 আছে এদিকে, 30 আছে কোন দিকে, এদিকে, তাহলে 40 - 30 বাই মোট ভর কত আছে, 2 + 2 + 2, তাহলে এটা হচ্ছে 10/6, 5/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো ত্বরণের মানটা। এবারে আমাদের কি দরকার, বলেছে এ আর বি ব্লকের মধ্যে দড়ির টান নির্ণয় করো। এ আর বি ব্লকের মধ্যে দড়ির টান নির্ণয় করতে গেলে আগে দেখতে হবে যে
সংস্থাটা যাচ্ছে কোন দিকে, পুরো সিস্টেমটা যাচ্ছে কোন দিকে, 40 বেশি 30 কম, তাহলে 40 যেহেতু ডান দিকে এইদিকে বাঁ দিকে প্রযুক্ত হয়ে আছে, তাহলে পুরো জিনিসটা যাবে কোন দিকে, এই সাইডে যাবে, তাহলে ত্বরণটা এদিকে হবে 5/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে ত্বরণের মানটা পেলাম সেটা ডান দিক থেকে বাঁ দিকে হচ্ছে, তাহলে পুরো যদি ডান দিক থেকে বাঁ দিকে হয় তাহলে দড়ির টানটা যেটা হবে সেটা হচ্ছে এইটা T1। এই যে T1 বলটা, T1 টানটা, সেটা কত ভরের বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে, না দুটো দুইকে টেনে নিয়ে যাচ্ছে, দুটো দুইকে যেমন টেনে নিয়ে যাচ্ছে সেরকম ভাবে 30 নিউটন উল্টো দিকে প্রযুক্ত হয়ে আছে। দুটো বি আর সি কে একসঙ্গে যে টেনে নিয়ে যাচ্ছে সেটার উপরে 30 নিউটন বলটাও কিন্তু প্রযুক্ত হয়ে আছে উল্টো দিকে। তাহলে এক্ষেত্রে বি ও সি ব্লকের ক্ষেত্রে, বি ও সি ব্লকের ক্ষেত্রে পুরো জিনিসটাকে একসঙ্গে যদি আমরা ধরে নিই তাহলে এখানে কত হচ্ছে, বি আর সি ব্লকের ক্ষেত্রে আমরা কত টান প্রযুক্ত হয়েছে এখানে, না এই দুটোর মোট বলটা আছে কত, বা এদিকে T1 আছে, এদিকে কত আছে 30 আছে, সংস্থাটা যাচ্ছে কোন দিক থেকে, এদিক থেকে এদিকে, তাহলে T1 অবশ্যই বেশি 30 সব কম, তাহলে T1 - 30 সমান হচ্ছে বস্তুর ভর, দুটো বস্তু আছে 2 + 2 কত ত্বরণে যাচ্ছে, না 5/3 ত্বরণে, তাহলে T1 - 30 সমান হচ্ছে 4 × 5/3 মানে হচ্ছে 20/3, তাহলে T1 সমান কত দাঁড়াচ্ছে 30 + 20/3 মানে 30 + 6.67 মানে 36.67 নিউটন। তাহলে এটা হচ্ছে সেক্ষেত্রে দড়ির টানটা। যদি এটা যদিও আমাদের স্কুল লেভেলের পরীক্ষাতে দুদিকে টান দেওয়ার অঙ্ক পড়বে না, তবুও জাস্ট জিনিসটা জানিয়ে রাখলাম যাতে করে জিনিসটা ক্লিয়ার থাকে, যদি ইনকেস পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সলভ করতে পারি সেটা। নেক্সট একটা আসছি, ধরো 5 কেজি আর 3 কেজি ভরের দুটো ব্লককে একটা সুতোর সাহায্যে উলম্ব ভাবে মানে এদিক থেকে এরকম ভাবে যুক্ত করা হলো। 5 কেজি আর 3 কেজি ভরের দুটো ব্লককে, একটা হচ্ছে 5 কেজি ভরের ব্লক ওপরে আছে আর একটা 3 কেজি ভরের ব্লক নিচে আছে, এইটাকে 240 নিউটন বল প্রয়োগ করে ওপরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। 240 নিউটন বল প্রয়োগে কি করছি আমরা, ওপরের দিকে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে এখন কোশ্চেন বলে জিজ্ঞাসা করছে যেটা, সেটা হচ্ছে যে সুতোর টান নির্ণয় করো। ব্লক দুটোর মধ্যবর্তী যে সুতোটা আছে সুতোর টান নির্ণয় করো। আর অভিকর্ষজ ত্বরণ জি এর মান দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, সংস্থাটাকে যে আমরা উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছি কার বিরুদ্ধে কাজ করছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে। একটা সংস্থাকে আমি যখনই একটা কোনো ধরো একটা ভারী কোনো বস্তুকে উপরের নিচ থেকে উপর দিকে টেনে নিয়ে যাবো, তাহলে কি পৃথিবী তো সেটাকে নিচের দিকে টানছে, আমরা কি করছি উপরের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি উপরের দিকে তাকে টেনে নিয়ে যাই এবং পৃথিবী যদি তাকে নিচের দিকে টানতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এটা কি হবে না, নিচের দিকে একটা লব্ধি বল কাজ করছে, এখানে একটা নিচের দিকে লব্ধি বল কাজ করবে না। লব্ধি বলের মানটা কত, বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ, মোট যে ভরটা সেটা নিচের দিকে কাজ করবে, মোট যে ভরটা সেটা নিচের দিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। না ভর কত, সংস্থাটাতে ভর কত প্রযুক্ত হয়েছে, না 5 আর 3 এটা হচ্ছে নিচের দিকে থাকছে কি mg, তাহলে m কত 5 + 3 ইন্টু অভিকর্ষজ ত্বরণ কত 10, 5 আর 3 8 আর 10 80 নিউটন, তাহলে 80 নিউটন বল নিচের দিকে প্রযুক্ত হচ্ছে।
80 নিউটন বল নিচের দিকে প্রযুক্ত হচ্ছে, আর ওপরের দিকে কত আছে 240 নিউটন। তাহলে লব্ধি বল কত দাঁড়ালো? তাহলে এক্ষেত্রে লব্ধি বল, ঊর্ধ্বমুখে যে লব্ধি বলটা কাজ করছে সেটা 240 ওপরের দিকে মাইনাস 80 নিচের দিকে, তার মানে 160 নিউটন ঊর্ধ্বমুখে আছে। কোন দিকে আছে? ঊর্ধ্বমুখে আছে। তাহলে ত্বরণের মানটা এ সমান কত? এখানে ত্বরণ এ সমান কত আসছে না, প্রযুক্ত লব্ধি বল 160 বাই মোট ভর কত 5 + 3 সমান হচ্ছে 160/8, মানে 20 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা আসছে। তাহলে এটা হলো লব্ধি বলের মানটা, এই ত্বরণের মানটা কত 20 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে সংস্থাটার উপরে টান কত আছে না টি উপরের দিকে আছে। তাহলে এখন এই কেসে একটু একটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে যে এই কেসের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে টানটা যে নির্ণয় করছি আমরা, সেই টানটা নির্ণয় করার ক্ষেত্রে 3 কেজি ভরের ব্লকটার, এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে যখন এরকম ভাবে ফ্রি বডি ডায়াগ্রাম নির্ণয় করা হয়, তখন বস্তুটাকে শুধুমাত্র সেপারেট করে নাও, ওর কি কি ভর আছে, ওর উপর প্রযুক্ত বল, এটা দেখে নিই। তাহলে ধরো 3 কেজি, অনলি 3 কেজি ভরের ব্লকটাকে যদি কনসিডার করি, উপরের দিকে তার কি আছে, সুতোর টান আছে টি, আর নিচের দিকে তার নিজস্ব ভর আছে কত mg, সমান কত 3 × 10 মানে 30 নিউটন। সংস্থাটা যাচ্ছে কোন দিক থেকে? নিচ থেকে উপরের দিকে। সংস্থা যাচ্ছে কোন দিকে? নিচ থেকে উপরের দিকে। কত ত্বরণ নিয়ে? এ ত্বরণ নিয়ে। তাহলে এখানে ফ্রি বডি, এক্ষেত্রে এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডিটা যদি করা হয় তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? উপরের দিকে লব্ধি বল টি, নিচের দিকে বল কত 30। তাহলে লব্ধি বল কত দাঁড়ালো? টি - 30। উপরের দিকে টান টি, নিচের দিকে বল হচ্ছে 30। তাহলে লব্ধি বল দাঁড়াচ্ছে টি - 30। কেন 30 - টি নয়? কারণ সংস্থাটা যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপর দিকে যদি যায় তাহলে ঊর্ধ্বমুখী বলটা বেশি, নিম্নমুখী বলটা কম। টি - 30 সমান কি? বস্তুর ভর গুণিত ত্বরণ। 3 কেজি ভরের বস্তু এ ত্বরণ নিয়ে যাচ্ছে। টি - 30 সমান হচ্ছে 3 × 20। তাহলে টি সমান কত দাঁড়াচ্ছে? 30 + 60, টি সমান 90 নিউটন। তাহলে টান কত পড়েছে না 90 নিউটন পড়ছে টান। সুতোর উপরে বা দড়ির উপরে টান কত হচ্ছে না 90 নিউটন। তাহলে এই ক্ষেত্রে আরেকবার রিপিট করছি, এরকম যখন কেস থাকবে যে মানে ধরো কোনো একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যখনই টেনে নিয়ে যাব তখনই স্বাভাবিকভাবে এখানে কি হবে না দুটো বল কাজ করবে। উপরের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে বলটা সেটা কত 240 নিউটন, আর অভিকর্ষ বল কত কাজ করছে নিচের দিকে। পুরো বস্তুটার সংস্থাটার ভর কত না 5 + 3 8, আর অভিকর্ষ ত্বরণ কত 10। তাহলে নিচের দিকে কত কাজ করছে 80 নিউটন। ঊর্ধ্বমুখে 240, নিম্নমুখে 80। লব্ধি বল কত হবে না 240 - 80, তাহলে 160 নিউটন, এবং সেটা যেহেতু 240টা বেশি সেজন্য ঊর্ধ্বমুখে থাকছে। তাহলে ঊর্ধ্বমুখে ত্বরণের মান কত তাহলে না লব্ধি বল 160 বাই মোট ভর। মোট ভর কত 5 + 3 8। তাহলে এখান থেকে 20 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা ত্বরণের মানটা পেলাম। এবারে যদি সুতোর টানটা নির্ণয় করতে হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে যেহেতু দুদিকে বল আছে, আমরা আগের কেসেও বললাম যে যখনই আমাদের দুদিকে বল প্রযুক্ত হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় না একটা বস্তুকে ধরে বিচার করতে হয়। ধরো আমি টি বলটা প্রযুক্ত যে হচ্ছে, টি বলটা কোন বস্তুটাকে টানছে না 3 কেজি ভরের বস্তুটাকে টানছে। টি যে সুতোর টানটা, টিটা সুতোর টানটা তো 5 কেজিকে টেনে উপরে তুলতে পারবে না, কারণ সুতোটা 5 কেজির নিচে নামা জোড়া আছে, আর 3 কেজির ওপরে জোড়া আছে সুতোটা খেয়াল করো, 5 কেজি ভরের ব্লকটা নিচ থেকে জুড়েছি 3 কেজি ভরের ওপর পর্যন্ত। তাহলে এই যে সুতোটা টানটা হবে সেটা কোন দিকে হবে? ওপরের দিকে হবে। কার জন্য না 3 কেজি ভরের বস্তুর জন্য। তাহলে 3 কেজি ভরের বস্তুটার উপর সেপারেট করে ছবিটাকে নিলাম। 3 কেজি ভরের বস্তুটার উপরে কি কি বল কাজ করছে না ঊর্ধ্বমুখে টি, আর নিম্নমুখে তার নিজস্ব ভর। কারণ 5 কেজি ভরের বস্তুটা ভরটা কখনো 3 কেজির উপরে প্রযুক্ত হবে না, 5 কেজি নিজের উপরে প্রযুক্ত হবে। মানে কনফিউশন কিটা হয়ে যায়, আমরা অনেক সময় ত্বরণ বের করার সময় দেখছি যে এটা 80 নিউটন, তাহলে 3 কেজির উপরে তো 80 নিউটন না, 3 কেজির পুরোটা তো এটা নয়, অ্যাকচুয়ালি এটা কি 5 কেজির ওজনটা প্লাস 3 কেজির ওজনটা, দুটো ওজনটা আমরা এখানে অ্যাড করে এখানে একসঙ্গে করেছি। কিন্তু 3 কেজি ব্লকটাকে যদি আলাদা করে ধরি তাহলে আমার 3 কেজি ব্লকটার ওজন কত হবে
না, তার নিজস্ব ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, নিজস্ব ভর 3 ইন্টু 10, তাহলে 30 নিউটন। যাচ্ছে কোন দিকে সংস্থা? উপরের দিকে। তাহলে যেহেতু উপরের দিকে সংস্থা যাচ্ছে, তাহলে ঊর্ধ্বমুখী বলটা বড়, নিম্নমুখী বলটা কি ছোট। তাহলে টি মাইনাস এমজি, টি মাইনাস এমজি মানে 30, টি মাইনাস 30 সমান বস্তুর ভর গুণিত ত্বরণ। বস্তুর ভর কত? 3 কেজি, ত্বরণ কত? এ। তাহলে এ 3 ইন্টু এ, এর মানটা এখান থেকে পুট করলে টি এর মানটা কত এলো? 90 নিউটন। সেম কোশ্চেন, 3টে ব্লক দিলাম। সেম কোশ্চেন 3টে ব্লক দিলাম, আগে একবার নিজেরা ট্রাই করো, তারপর আমার সঙ্গে দেখো। সুতোর টান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে যে সুতো কি হবে, না পুরো সংস্থাটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? 130 নিউটন বল প্রয়োগ করে অভিকর্ষ বলের বিরুদ্ধে। তাহলে ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। কত কাজ করবে? এমজি। এম কত? না 5 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 3 আছে, ইন্টু জি কত? 10। তাহলে 5 আর 3 8 আর 2 10, 10 100। 100 নিউটন বল প্রযুক্ত হচ্ছে কোন দিকে? নিচের দিকে। 100 নিউটন বল প্রযুক্ত হচ্ছে নিচের দিকে। ওপরের দিকে কত বল প্রয়োগ করেছি? 130 নিউটন। তাহলে সংস্থা কোন দিকে যাবে? যেহেতু ঊর্ধ্বমুখী বলটা বেশি, তাহলে ঊর্ধ্বমুখে যাবে এ ত্বরণ নিয়ে। তাহলে ত্বরণের মান কত হবে? লব্ধি বল বাই ভর, লব্ধি বল বাই মোট ভর। এখন কথা হচ্ছে লব্ধি বল কত? না 130 ঊর্ধ্বমুখে, 100 নিম্নমুখে। 130 ঊর্ধ্বমুখে আছে, 100 নিম্নমুখে আছে। বাই মোট ভর কত আছে? 5 আছে, 2 আছে, 3 আছে। তাহলে এটা হচ্ছে 130, সরি 30 বাই 10 মানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পুরো সংস্থাটা যাচ্ছে কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে। এটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ঊর্ধ্বমুখে যাচ্ছে। এটা পর্যন্ত আশা করি ঠিক আছে। এবারে আমরা আসবো কি? সুতোর টান। কটা সুতো আছে? না দুটো সুতো আছে। একটা ওপরে একটা সুতো আছে, একটা আছে, একটা হচ্ছে 5 আর 2 এর মাঝখানে আছে, একটা আছে 2 আর 3 এর মাঝখানে সুতো। তাহলে 5 আর 2 এর যে মাঝখানে যে সুতোটা আছে সেটা একবার দেখবো, একবার 3 এর মাঝখানে সুতোটার ক্ষেত্রে দেখবো। তাহলে ধরলাম 3 এর উপরে যে সুতোটা আছে তাতে টান হচ্ছে T1, এখানে টান আছে কত? T2। তাহলে আবার সেই আগের গাড়ির অঙ্কটার মতো আসছে। 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, 3 কেজি ভরের যদি বস্তুটার ক্ষেত্রে দেখি, 3 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে কি হচ্ছে? 3 কেজি এখানে আছে, 3 কেজি। ঊর্ধ্বমুখে কত কাজ করেছে? T1। নিম্নমুখে কত কাজ করেছে? mg। আর mg সমান হচ্ছে 3 ইন্টু জি কত? 10 মানে হচ্ছে 30 নিউটন। সংস্থা যাচ্ছে কোন দিকে? ঊর্ধ্বমুখে এ ত্বরণ নিয়ে। তাহলে 3 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়ালো? T1 ঊর্ধ্বমুখে আছে, 30 নিউটন নিম্নমুখে আছে, সমান হচ্ছে বস্তুর ভর গুণিত ত্বরণ। তাহলে T1 মাইনাস 30 সমান হচ্ছে বস্তুর ভর 3 গুণিত ত্বরণ কত পেয়েছি? 3। তাহলে T1 সমান হচ্ছে 39 নিউটন, 39 নিউটন হচ্ছে। সেম ভাবে T2 বের করতে গেলে T2টা প্রযুক্ত হয়েছে কোথায়? 2 কেজির উপরে। তাহলে 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে যদি আমরা ছবিটাকে দেখি, তাহলে এটা হলো 2 কেজি। 2 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে খেয়াল করো, T1 যেমন উপরের দিকে টেনেছে, সেরকম ভাবে দড়িটা তো নিচের দিকে ওর উপরে বল প্রয়োগ করেছে।
কারণ আমরা কি জানি সুতোর মধ্যে সমান এবং বিপরীতমুখী বল প্রযুক্ত হয়। তাহলে T1 যেমন উপর দিকেও আছে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে T1 নিচের দিকেও আছে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, ঊর্ধ্বমুখে কত আছে, T2 বল আছে, নিচের দিকে কত আছে, T1 বল আছে। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, সংস্থা যেহেতু উপরে যাচ্ছে তাহলে T2 মাইনাস T1 সমান হচ্ছে বস্তুর ভর গুণিত ত্বরণ। তাহলে T2 মাইনাস T1 এর মান কত পেলাম, 39 ইজ ইকুয়াল টু বস্তুর ভর গুণিত ত্বরণ কত আছে, 3। তাহলে T1 সমান 39 প্লাস 6, তো T1 সমান হচ্ছে 45 নিউটন। দড়িটার ক্ষেত্রে খেয়াল করো, এটা হয়তো অসুবিধা হতো যদি হয় যে এখানে আবার T1টা কেন নিম্নমুখে করলাম, কারণ T1টা নিম্নমুখে করলাম 2 কেজি ভরের বস্তুটার সাপেক্ষে। একটা বস্তুর উপরে তোমার এরকম ভাবে দুদিকে অ্যাটাচ করানো আছে, দুদিকে যদি অ্যাটাচ করানো থাকে তাহলে আমার ডান হাত এই অংশটা, এই হাতটার ক্ষেত্রে প্রযুক্ত বলটা দড়ির উপরে কোন দিকে, দড়ি এই অংশটাকে কোন দিকে টানতে চাইছে, ওপরের দিকে, আর দড়ি এই অংশটাকে কোন দিকে টানতে চাইছে, নিচের দিকে। তাহলে এইটার জন্য দড়িটা স্টেবল হচ্ছে। আর যদি দড়ির মধ্যে এই T1 আর T1 অপোজিট যদি না থাকতো তাহলে এখানে কি হতো, দড়িটা ছেড়ে যাওয়া যেত। আদারওয়াইজ দড়িটা ছেড়ে যাবে যদি এইদিকে নিম্নমুখী টান আর ঊর্ধ্বমুখী টান যদি সমান আর বিপরীত না হয় নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, তাহলে এটা দড়িটার উপরে কি অসম বল প্রযুক্ত হচ্ছে। যদি কোনো বস্তুর উপরে অসম বল প্রযুক্ত হয় তার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সেটা বস্তুটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ছিঁড়ে যাওয়া, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অবশ্যই করে যখন আমরা 3 কেজি ভরের বস্তুটা দেখছি তখন সেক্ষেত্রে 3 কেজিটাকে দড়ি কোন দিকে টানছে, ওপরের দিকে, আর 2 কেজিটাকে এই অংশের দড়িটা কোন দিকে টানছে, নিচের দিকে, আর এই অংশের দড়িটা কোন দিকে টানছে, ওপরের দিকে। তাহলে T2 আর এইদিকে হচ্ছে T1। তাহলে সংস্থাটা কত দাঁড়ালো, ঊর্ধ্বমুখে যেহেতু যাচ্ছে তাহলে T2 বড়, T1 ছোট, তাহলে T2 মাইনাস T1 সমান বস্তুর ভর গুণিত ত্বরণ। ধরো এখানে একটা ধরো কোশ্চেন বলা আছে, একটা দড়ি ওপর থেকে সিলিং থেকে ঝুলছে, একটা ধরো কোনো একটা বাঁদর, ধরো 40 কেজি ভর বিশিষ্ট একটা বাঁদর উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ত্বরণ সহ উপরের দিকে ওঠার চেষ্টা করছে, দড়ি বেয়ে উপরের দিকে উঠছে। ধরো কোশ্চেনটা বলা আছে দড়িটি সর্বোচ্চ 600 নিউটন টান সহ্য করতে পারলে বাঁদরটি সর্বোচ্চ কত ত্বরণে দড়ি বেয়ে উঠতে পারবে, ধরো এটা আমার কোশ্চেনটা দেওয়া আছে যে দড়িটি সর্বোচ্চ 600 নিউটন টান সহ্য করতে পারলে বাঁদরটি সর্বোচ্চ কত ত্বরণে দড়ি বেয়ে উপরের দিকে উঠতে পারবে। তাহলে দড়িটা 600 নিউটনের চেয়ে বেশি বল কিন্তু প্রয়োগ করা যাবে না, দড়িটার উপরে 600 নিউটনের চেয়ে বেশি বল প্রযুক্ত হয়ে গেলে দড়িটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে এখানে কি কি বল কাজ করছে, নিচের দিকে বাঁদরের ভর কত, mg, কত ভর হচ্ছে 40 কেজি ভর, ধরো এখানে জিটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইন্টু কত 10, তাহলে m হচ্ছে 40 কেজি, ভর হচ্ছে জি হচ্ছে 10, তাহলে এটা কত আসছে 400 নিউটন। ঊর্ধ্বমুখে দড়ির টান কত, ম্যাক্সিমাম টান কত হতে পারে, 600 নিউটন। এটা কিন্তু কোশ্চেনের এখানে লেখা আছে 600 নিউটন। বাঁদরটা কোন দিকে যাচ্ছে, এ ত্বরণ সহ উপরের দিকে উঠতে চাইছে। তাহলে যেহেতু উপরের দিকে উঠতে চাইছে তাহলে ঊর্ধ্বমুখী বলটা বেশি রাখতে হবে, নিম্নমুখী বলটা কম থাকবে। তাহলে এক্ষেত্রে লব্ধি বল কত হচ্ছে
600 মাইনাস 400 সমান হচ্ছে কত? 200 নিউটন। আমরা কি বলতে পারি? লব্ধি বল সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। লব্ধি বল সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। লব্ধি বল 200। ভর বলতে কার ভর? একটাই তো বস্তু আছে, সেটা হচ্ছে মাদরটা 40 কেজি ভরে, কিন্তু ত্বরণ হচ্ছে ধরলাম এ। তাহলে এ সমান কত হচ্ছে? 0.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মাদরটি 5 সর্বোচ্চ, এটা হলো মাদরের সর্বোচ্চ ত্বরণ। এটা হলো সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ ত্বরণ কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণ সহ মাদরটা উঠতে পারবে। এর চেয়ে বেশি যদি ত্বরণ নিয়ে উঠতে চায় তাহলে দড়িটা ছেড়ে যাবে। কারণ এর চেয়ে বেশি ত্বরণ ব্যবহার করলে এটা কি হয়েছে? লব্ধি বলটা 200 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এবং লব্ধি বলটা 200 চেয়ে বেশি হয়ে গেলে দড়ির টানটা 600 উপরে চলে যাবে। দড়ির টানটা 600 উপরে চলে গেলে এটা আর দড়িটা টিকে থাকবে না, দড়িটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এগুলো, এই অঙ্কগুলো খুব একটা স্কুলের ক্ষেত্রে আসে না। এই অঙ্কটা যেটা দেখাচ্ছি, অনেক সময় এরকম কেস দু একটা থেকে থাকে। ধরো দুটো ব্লক দেয়া আছে, একটা ব্লকের উপরে 40 নিউটন বল প্রযুক্ত হয়েছে, আরেকটা ব্লকের উপরে এই বরাবর 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে 10 নিউটন বল প্রযুক্ত হয়েছে, এবং ব্লক দুটোর ভর হচ্ছে কত? 3 কেজি আর 4 কেজি। ধরো কোশ্চেনে বলা আছে যে স্পর্শজনিত বলের মান নির্ণয় করো। স্পর্শজনিত বলের মান নির্ণয় করো। এক্ষেত্রে খেয়াল করো, 10 নিউটন এইভাবে কোনাকুনি প্রযুক্ত হয়েছে। তার মানে কোনাকুনি যখনই প্রযুক্ত হয়েছে, তির্যকভাবে যখনই প্রযুক্ত হচ্ছে, তখন এখানে হচ্ছে একটা ভেক্টর কম্পোনেন্টে ভাঙতে হবে। না হরাইজন্টাল কম্পোনেন্টটা বা তোমার হচ্ছে অনুভূমিক যে মানটা, সেই অনুভূমিক মানটা বা হরাইজন্টাল কম্পোনেন্টটা কত? 10 নিউটন এইভাবে প্রযুক্ত হয়েছে, তার মানে এই বরাবর কত? যেহেতু 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কোনো একটা ভেক্টর যেদিকে অ্যাঙ্গেল করে থাকে সেদিকে উপাংশ কত হয়? না কস হয়। তাহলে 10 নিউটন হচ্ছে প্রযুক্ত বল, 10-এর cos 60 হচ্ছে এই অভিমুখে আছে। তাহলে 10 cos 60 মানে কত হচ্ছে? হাফ, তার মানে 5 নিউটন। তাহলে অ্যাকচুয়ালি 5 নিউটন প্রযুক্ত হয়েছে এই দিক থেকে। তাহলে এক্ষেত্রে লব্ধি বল মানে ত্বরণ বের করতে গেলে কত আসছে? লব্ধি বল কত? লব্ধি বল বাই মোট ভর। লব্ধি বল কত আছে? 40 বাঁ দিক থেকে, 5 ডান দিক থেকে। যেহেতু কোনাকুনি হয়েছে সেই জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এটাকে কম্পোনেন্টে ভেঙে নিতে হবে। যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে এত, যে প্রযুক্ত বলটা তার cos 60 মাইনাস এটা কত হচ্ছে? 5 বাই কত? 3 প্লাস 4 মানে 35/7 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো ত্বরণের মানটা। এবারে আমরা আসবো কি? স্পর্শজনিত বল। স্পর্শজনিত বল এখানে ধরলাম কত কাজ করছে? না এন। এন স্পর্শজনিত বল কাজ করছে। তো এখন তো এই ব্লকটাকে যদি কনসিডার করি, তারও দুদিকে বল আছে। এই ব্লকটা যদি কনসিডার করি, তারও দুদিকে বল আছে। যেটা খুশি করো। আমি একটা করছি, তোমরা আরেকটা বাড়িতে ট্রাই করবে। 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, ভরের বস্তুর ক্ষেত্রে 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে না, 3 কেজিটাকে যদি ড্র করে নিই আমরা, 3 কেজি, এদিক থেকে বাঁ দিক থেকে 3 কেজির উপরে কত আছে? 40 নিউটন। আর ডান দিক থেকে কি আছে? এন আছে। বাঁ দিক থেকে 40 নিউটন আছে, ডান দিক থেকে কত আছে? এন আছে। সংস্থাটা যাচ্ছে কোন দিকে? না 40, আর এটা ছিল 5। তাহলে সংস্থা যেহেতু 40 বড়, তাহলে যাচ্ছে এদিক থেকে এদিকে। তাহলে কত বেগ ত্বরণ নিয়ে? এ সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে।
তাহলে এই ক্ষেত্রে 3 কেজিটিও যাচ্ছে কোন দিকে, স্বাভাবিকভাবে একই সঙ্গে আছে, তার মানে এদিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, লব্ধি বল কত 40 বাঁ দিকে, ডান দিক থেকে n, তাহলে 40 মাইনাস n, এটা হলো লব্ধি বল সমান বস্তুর ভর কত 3 কেজি ইন্টু ত্বরণ কত a। তাহলে 40 মাইনাস n সমান হচ্ছে 3 গুণিত এর মান কত 5 এসছে। তাহলে এখান থেকে আমরা n সমান কত পাচ্ছি, n সমান হচ্ছে 40 মাইনাস 15 ইকুয়াল টু 25 নিউটন। একবার তোমরা ভেরিফাই করে দেখো যে 4 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে যদি এই ফ্রি বডি ডায়াগ্রামটা বানাতাম, তাহলে 4 কেজির ক্ষেত্রে এই n এর মানটা তো একই আসা উচিত, তাহলে 25 আসছে নাকি এটা ভেরিফাই করে দেখো। এটা তোমাদেরকে বাড়িতে দেওয়া রইলো, এটা আমাকে পরের দিনে দেখাবে যে 4 কেজি ভরের ব্লকটার ক্ষেত্রে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা এইভাবে ড্র করতাম, তাহলে 4 কেজি ভরের ক্ষেত্রে কত হতো, 4 কেজি ভরটা নিতাম, এর বাঁ দিক থেকে n, ডান দিক থেকে কত 5, এটা নয়, এটা বাঁ দিক থেকে n, ডান দিক থেকে কত 5, সংস্থা যাচ্ছে কোন দিকে, এদিক থেকে এদিকে, ভেরিফাই করে দেখো একই অ্যান্সার আসা উচিত। কারণ এর উপরে আলাদা বল আর এর উপরে আলাদা বল যদি প্রযুক্ত হয় তাহলে ব্লক দুটো কি হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু যেহেতু সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, তাহলে এক্ষেত্রে একই আসা উচিত। এটাকে চেক করে দেখবে 4 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে, 4 কেজির ক্ষেত্রে এর ক্ষেত্রে n আছে কোন দিক থেকে, বাঁ দিক থেকে, এদিক থেকে কত আছে 5 আছে, যাচ্ছে এদিকে, ভেরিফাই করে দেখো যে এটা 25 নিউটন আসছে নাকি। যাই হোক, এরকমই ব্লকের যে প্রবলেমগুলো সেগুলো মোটামুটি এরকম টাইপেরই এসে থাকবে।